জি, ধন্যবাদ। আপনি ১ম প্রশ্ন করেছেন যে আমি যেভাবে এখানে মিডিয়ার একাংশকে টেনে নিয়ে আসছি জঙ্গিবাদের প্রসঙ্গে। দেখুন, এটা তো আসলে এ আমার একার বক্তব্য নয়। আমি একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। আমরা তো অনেক সময় অনুমান করে কথা বলি। যারা গবেষক, যারা অ্যাসাইনমেন্ট যারা রেডি করেন কিংবা যারা মিডিয়াতে যারা বক্তব্য দেন কিংবা পলিটিক্যাল লিডাররা যখন কোন ওপিনিয়ন তারা যখন নাকি রাখেন, কমেন্ট যখন করেন, তখন তারা কিছু অনুমানকে তারা রাখেন, তারা কিছু অ্যাসেসমেন্ট তারা করেন, কিছু ধারণা তারা করেন, এখান থেকে বলে থাকেন। আমি তো এক্কেবারে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আমি দেখালাম যে দেখুন কিভাবে আমরা ভিক্টিমাইজ হয়েছি। এবং আ আমি আরো অনেক ঘটনা বলতে পারবো যেহেতু আমরা কারাগারে না গেলে এই বিষয়গুলো আমরা বুঝতাম না আমরা। কারাগারে না গেলে আমরা বিষয়গুলো আমরা বুঝতাম না যে কিভাবে এই এই কালচারাল গোষ্ঠীগুলো শাহবাগিজম এবং প্রথম আলো রেলিয়া স্টার গোষ্ঠী কিভাবে তারা তাদের প্রভুদেরকে খুশি করার জন্য, তাদের ভারতীয় প্রভু, তাদের ওয়েস্টার্ন তাদের প্রভু, এদের খুশি করার জন্য তারা কিভাবে জঙ্গি নেগেটিভকে তারা বিনির্মাণ করত এবং প্রশাসনকে তারা বিভ্রান্ত করত। এটা আমি আপনাকে দস্তাবেজ দিতে পারবো। আপনাকে আমি হাজার হাজার পৃষ্ঠার অসংখ্য প্রমাণ দিতে পারবো। অসংখ্য পরিবারকে আপনাকে হাজির করতে পারবো। আমি আপনাকে আহ্বান করব, বাংলা এডিশন আপনারা অথবা যেকোনো গণমাধ্যমকে আমি আহ্বান করব যে ভিকটিমদেরকে আপনারা বসুন। আপনারা ভিকটিমদেরকে বসুন এবং সেই সত্যগুলো আপনারা যাচাই করুন। কাকে কোত্থেকে কিভাবে গুম করা হয়েছে, কেন গুম করা হয়েছে এবং এক একটা ভিকটিমকে সিটিডিসিতে এবং আয়না ঘরে বিভিন্ন জায়গায় এই প্রথম আলো ডেইলি স্টারের এই এবং তাদের মতো আরো কিছু মিডিয়ার তাদের রিপোর্টকে সামনে রেখেই তাদেরকে নির্যাতনগুলো তাদেরকে কি করা হয়েছে। আমি আপনাকে বলছি যে 2021 সালে যখন গ্রেপ্তার হই এবং যখন ডেইলি স্টার আমার বিরুদ্ধে যখন রিপোর্ট করে যে ইজ হুজ ই টেকিং ওভার হেফাজ ইসলাম, তখন আমাকে এই তথ্যটা গোয়েন্দা সংস্থা আমাকে জানিয়েছিল। গোয়েন্দা সংস্থা আমি অ্যারেস্ট হওয়ার আগেই জানিয়েছিল। তারা জানতে চাচ্ছিল যে ঘটনা কি, তারা জানতে চেয়েছিল। তো দেখুন তারাও কনফিউজড হয়েছে এখানে। আমরা তো কথায় কথায় গোয়েন্দা সংস্থাগুলোকে আমরা দোষ দিয়ে থাকি বা আমরা সরকারগুলোকে আমরা দোষ দিয়ে থাকি। কিন্তু দেখুন তারা নিজেরাই কনফিউজড হয়ে যায় এই পত্রিকার হেডলাইন গুলোর কারণে। এখনো সেই সাংবাদিকরা কিন্তু আজকে তারা স্বাধীনভাবে তারা দাবড়ে বেড়াচ্ছে। তারা মানুষকে তারা ভিকটিম করে, মানুষকে তারা মানবাধিকার থেকে তারা এই ক্ষুণ্ণ করে তারা কিন্তু তাদের জায়গায় রয়েছে। তো এটা আসলে আমি আপনার কাছে কোনো তাত্ত্বিক কোনো আলাপ হাজির করিনি। আমি একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি এবং দ্যাট ওয়াজ দ্য এক্সাম্পল। এরকম ঘটনা অনেক কারাগারে কি এরকম আরো অনেক ভিকটিম আপনি দেখেছিলেন যারা যারা অবশ্যই দেখেছি। আমি কয়েক ডজন বরং শতাধিক আপনি ভিকটিম আমি আপনাকে হাজির করতে পারবো। আপনি আর অনুষ্ঠান করলে আমি নিয়ে আসতে পারবো। অনেক নারী অভিযোগ হচ্ছে যে এই পত্রিকাগুলোর রিপোর্টের উপর বেস করেই প্রশাসন মূলত আসলে ব্যবস্থা গ্রহণ করতে আপনাদের বিরুদ্ধে। দেখুন আমি আপনাকে আবার বলছি যে এখানে কিছু বাস্তবতা নেই তা না। যেমন ধরেন এই হলিয়াটিজমকে কি আপনি অস্বীকার করতে পারবেন? হলিয়াটিজমে একটা ঘটনা ঘটেছে, এটাকে আমরা নাটক বলতে পারি না। এখানে নিশ্চয়ই একটা চরমপন্থী গোষ্ঠী, আইএস একটা গোষ্ঠী তারা এখানে যুক্ত ছিল। কিন্তু দেখুন আমি হলিয়াটিজম ঘটনাকে নিয়ে আসি। যেদিন 2016 সালে সম্ভবত জুলাইয়ের 1 তারিখ এই ঘটনা ঘটে। তো এই ঘটনা কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদের যে একটা বিশাল একটা এন্টি ইসলাম মিলিটেন্সি বা যে জঙ্গিবাদ বিরোধী একটা ক্যাম্পেইন পুরো দেশে শুরু করা হয়েছে এবং স্কুল কলেজের ছোট ছোট মেয়েদের বাচ্চাদের মুখে মুখে পর্যন্ত যে এটা একটা কালচারাল ওয়ার হিসেবে এটাকে নেওয়া হয়েছে এবং অসংখ্য লোককে সেখানে গ্রেফতার করা হয়েছে। অথচ এটা তথ্য রয়েছে আমাদের কাছে যে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং মিডিয়ার কাছে যে ওই সময় হলিয়াটিজমে যারা যুক্ত ছিল মোটামুটি সবাই কম বেশ কিন্তু তারা গ্রেফতার হয়েছে এবং তারা ক্রসফায়ার হয়েছে। বিএনপি বিগত 4 দলীয় জোট আমলে যখন বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী ঐক্য যখন ক্ষমতায় ছিল, বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 2005 সালে বা 2004 সালে যে 2005 কথা যে আগস্টের যে 17 আগস্টের যে বোমা হামলা হয়েছিল আপনাদের অবশ্য মনে থাকার কথা। তখন বাইতুল মোকাররমের খতিব ছিলেন আল্লামা ওবায়দুল হক খতিব রহমতুল্লাহ আলী ছিলেন বাইতুল মোকাররমে। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন, আধ্যাত্মিক গুরু ছিলেন এবং যার কাছে গিয়ে প্রথম আলো তাদেরকে ইসলামাবানার জন্য তওবা করেছিল, সেই ছবিও কিন্তু মিডিয়াতে রয়েছে। যাই হোক, তখন ওলামাদের ক্যাম্পেইনের কারণে তখন এই জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি নামে যারা প্রথমত সর্বহারা প্রতিরোধ আন্দোলন নিয়ে তারা একটা সামাজিক একটা প্রতিরোধকামী শক্তি ছিল। পরবর্তীতে হয়তো কোন গোপন ইঙ্গিতে তারা যখন নাকি পুরো দেশে যখন বোমাবাজি করলো, ওলামা একরাম তখন বিশাল এক ক্যাম্পেইন করেছিলেন এবং তাদের ওই প্রোগ্রামটা কিন্তু ব্যর্থ হয়েছে।
সে ধারাবাহিকতায় বরাবরই আলেমদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে ইসলামের যে দাওয়াতের যে বক্তব্য, এবং আমরা তো প্রতিরোধের কথা বলি, সেই প্রতিরোধ যেমন ফিলিস্তিনের বিষয়ে বাইতুল মুকাদ্দাসকে বিজয়ের জন্য, এবং আমাদের বিজিত মুসলিম যে ভূখণ্ড যেগুলোতে জুলুম নির্যাতন চলছে সারা বিশ্বে বিভিন্ন পরাশক্তিগুলোর মাধ্যমে, এবং সেই জায়গাতে আমরা প্রতিরোধের কথা আমরা বলি। কিন্তু আমরা শান্তিপূর্ণ দেশে, সেটা মুসলিম দেশ হোক কিংবা অমুসলিম দেশ হোক, যারা ইসলামের বিরুদ্ধে কোন রকমের যাদের কোনো ইয়ে নেই, কোন দেশে আমরা যেমন নাকি ফিলিস্তিনের গাজা যুদ্ধ অবস্থা যেখানে চলছে, সেখানে একটা ইসরায়েলি বর্বর শক্তি সেখানে মুসলমানদেরকে ধ্বংস করে যাচ্ছে, ধ্বংসলীলা তারা চালিয়ে যাচ্ছে। এই কয়েকটা ইয়ে ছাড়া এইভাবে আফগানিস্তানে আমেরিকা আগ্রাসন চালিয়েছিল, তাদের একটা বৈধ প্রতিরোধ সংগ্রাম ছিল। এই যে বৈধ প্রতিরোধ ব্যতীত সারা দুনিয়ার মুসলিম ও মুসলিম রাষ্ট্র কোথাও কিন্তু আমাদের পক্ষ থেকে বলা হয়নি এখানে সশস্ত্র সংঘাতে লিপ্ত হওয়ার জন্য, এবং ওলামায়ে মোটিভেশন করেছেন, এবং আমরা এখনো সোচ্চার রয়েছি। আমরা বারবার তাদেরকে দাওয়াতি মোটিভেশন করি, এবং উই আর সাকসেস। আমরা এটাতে শুধু আইন শৃঙ্খলা বাহিনী যে তাদের ক্রেডিট এটা আপনি বলতে পারবেন না, বরং এই ক্রাইসিসটা একটা সামাজিক জায়গা থেকে এটাকে প্রতিরোধ করা হয়েছে এবং এটা চলমান রয়েছে। আর এটা নিয়ে আমরা অনেক সতর্ক রয়েছি, এবং আমরা আগাম সতর্কবাণী উচ্চারণ করছি যে বাংলাদেশ এখন স্থিতিশীল রয়েছে। এখন বাংলাদেশে কিছু আন্দোলন হয়েছে, সরকার হাসিনা উৎখাতের পরে বিভিন্ন টুকটাক হয়তো যেটাকে অনেকে মব বলে থাকে, কিন্তু দেখবেন আপনি কোনো জায়গায় জঙ্গি স্টাইলের কোনো রকমের কোনো ঘটনা, কোনো বোমাবাজি, এরকম কোনো অ্যাটাক কিন্তু হয় নাই কিন্তু বাংলাদেশে। এটা কি কারণে? এটা আলেমদের মোটিভেশনের কারণে, আলেমদের সতর্কতার কারণে, এবং যারা ইসলামিক লিডারশিপ যারা আছে, এবং আমরা তরুণরা যারা রয়েছি, আমরা বরাবরই আমরা খুব সতর্ক রয়েছি। উই আর ভেরি ভেরি কেয়ারফুল, এবং আমরা কাউন্সিলিং করছি, আমরা মোটিভেশন করছি। এই জন্য দেখবেন এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটেনি বাংলাদেশে, এবং আগামী তো আমরা করতে না দেওয়ার জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ দিক যে বাংলাদেশে আসলে 5ই আগস্ট পরবর্তী আমরা যে সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সহিংসতার আশঙ্কা করেছিল গোটা বিশ্বব্যাপী, সেখানে নিঃসন্দেহে মন্দির পাহারা থেকে শুরু করে আপনারা অনেক বড় ভূমিকা রেখেছেন। কিন্তু এক্ষেত্রে একটি মানে তাত্ত্বিক প্রশ্নই আসলে আপনার কাছে একটু করতে চাই, বাংলাদেশে কি কখনো সশস্ত্র বিপ্লবের কথা আপনারা ভেবেছেন কিনা কিংবা ভাবেন কিনা? আসলে আমাদের সমস্ত ন্যারেটিভ, আমাদের সকল বয়ান, আমাদের স্ট্যান্ড, আমাদের কমেন্ট, আমাদের ওপিনিয়ন, আমাদের সমস্ত বক্তব্য অনলাইনে রয়েছে, গণমাধ্যমে রয়েছে। আমাদের কোনো আপনার আন্ডারগ্রাউন্ড কোনো কার্যক্রমের তো প্রশ্ন আসে না। আমাদের সমস্ত কিছু ওপেন সিক্রেট ইয়েতে আমাদের অবস্থান রয়েছে। সেখানে বরং বরাবরই আমরা অ্যান্টি মিলিটেন্সি আমরা ক্যাম্পেইনটা আমরা করে থাকি। আমরা অ্যান্টি মিলিটেন্সি আমরা ক্যাম্পেইন করে থাকি। আমরা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি। দেখুন, আমরা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি, আমরা এই পরিস্থিতির পরিবর্তন চাই, এমনকি আমরা শরিয়া প্রতিষ্ঠানের কথা বলি। আমরা তার জন্য আমাদের কাছে আমাদের মডেল রয়েছে, আমাদের সিরাতে রাসূল নবীজির মডেল রয়েছে আমাদেরকে। হ্যাঁ, আমরা যদি আক্রান্ত হই, আমাদেরকে যদি পার্শ্ববর্তী কোনো শক্তি দ্বারা যদি আমরা সামরিকভাবে যদি আমরা আক্রান্ত হই, কিংবা আমাদের বা বিরুদ্ধে যদি কোনো রকমের মিলিটারি অ্যাকশনে যদি কোনো রাষ্ট্র যদি যায়, তখন তো সেটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়াবে। তখন সেটা আমার আপনার বিষয় না, সেটা অবশ্যই তখন ইমানের দায়িত্ব থাকবে এবং জাতীয় কর্তব্য থাকবে সেটা প্রতিরোধ করা। কিন্তু এখনো আমরা সেটা ওইভাবে ভাবছি না। অথচ এখানে যেটা হয়েছে, এদেশের জনগণ বরং এই বিগত ফ্যাসিজমের বিরোধী আন্দোলনে, জুলাই বিপ্লবের সময় বিদেশি গুপ্তচররা আমাদের জনগণকে হত্যা করেছে, এবং বিভিন্ন কনস্পাইরেসির মাধ্যমে এদেশের মানুষকে, নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। হ্যাঁ, এবং গুম খুনের শিকার করা হয়েছে। যে আজকে জঙ্গিবাদ বলা হচ্ছে, এটা তো আমি মনে করি রাষ্ট্রীয় জঙ্গিবাদ ছিল। হাসিনার আমলে এটা ছিল রাষ্ট্রীয় জঙ্গিবাদ। এই যে গুম খুনের করা হয়েছে, তো অর্থাৎ দোষ ছিল কার, আর দোষটা আরোপ করে দেওয়া হচ্ছে কাদের উপরে। তো আমরা আশাবাদী, যে আশা করি আমাদের অবস্থানের কারণে এরকম কিছু হবে না ইনশাল্লাহ, এবং আমরা আমাদের কমিটমেন্টে আমরা আলহামদুলিল্লাহ আমরা এই কমিটমেন্টে আমরা স্থির রয়েছি।